সিনেমার শুরুতে আমরা বেকি আর তার স্বামী ড্যানকে দেখতে পাই, যারা একটি খাড়া পাহাড়ের ওপর উঠছিল। ছোটবেলা থেকেই পাহাড়ে চড়ার এক অদ্ভুত নেশা ছিল তাদের। তবে তারা এখানে একা ছিল না, তাদের সাথে ছিল তাদের এক ঘনিষ্ঠ বান্ধবী, যার নাম হান্টার। তিনজনে মিলে হাসি ঠাট্টা করতে করতে পাহাড়ের অর্ধেকেরও বেশি পথ পার করে ফেলে। কিন্তু ড্যান যখন ওপরের দিকে ওঠার জন্য পাহাড়ের একটি খাঁজে হাত ঢোকায়, ঠিক তখনই সেই খাঁজ থেকে হঠাৎ একটা পাখি বের হয়ে আসে। এতে ড্যানের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে দড়ির ভরসায় পাহাড়ের ঠিক মাঝামাঝি শূন্যে ঝুলতে থাকে। ড্যান এমন এক বিপজ্জনক পরিস্থিতিতে আটকে পড়েছিল, যেখান থেকে পাহাড়ের গায়ে হাত পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছিল। তা দেখে বেকি ভীষণ ঘাবড়ে যায় এবং স্বামীকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসে। কিন্তু বেকি তার কাছে পৌঁছানোর আগেই ঘটে যায় চরম বিপর্যয়। ড্যানের দড়ির সেফটি ক্লিপটি হঠাৎ খুলে যায় এবং দেখতে দেখতেই বেকির চোখের সামনে শত শত ফুট ওপর থেকে নিচে পাথরে আছড়ে পড়ে মারা যায় ড্যান। স্বামীর এমন মর্মান্তিক মৃত্যুতে বেকি তীব্র মানসিক আঘাতে ভেঙে পড়ে। এরপর আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। 1 বছর কেটে গেলেও বেকি আজও তার স্বামীর শোক কাটিয়ে উঠতে পারেনি। সে যেন এখন এক অন্য মানুষ। বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, পাহাড়ে চড়াও ছেড়ে দিয়েছে চিরতরে। আর স্বামীর স্মৃতি ভুলে থাকতে দিন রাত মদে ডুবে থাকে সে। একদিন মদ্যপ অবস্থায় বার থেকে বের হওয়ার সময় বেকির বাবা তাকে এই বেহাল অবস্থায় দেখে ফেলেন। মেয়ের এই হাল দেখে বাবা আর সহ্য করতে পারেন না। তিনি বেকিকে বোঝানোর চেষ্টা করেন, ড্যানকে ভুলে এবার নতুন করে জীবন শুরু করো, আর তাছাড়া ও কখনোই তোমার জন্য যোগ্য ছেলে ছিল না। এ কথা শুনে বেকি রেগে হাগুন হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বেকি এখন নিজের এই যন্ত্রণাদায়ক জীবন নিয়ে সম্পূর্ণ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই টেবিল থেকে গাদা গাদা ঘুমের ওষুধ তুলে নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে সে। ঠিক তখনই সেখানে হাজির হয় তার সেই বান্ধবী হান্টার, যে ড্যান নিচে পড়ে যাওয়ার সময় বেকির সাথেই ছিল। প্রকৃতপক্ষে বেকির বাবাই হান্টারকে অনুরোধ করে পাঠিয়েছেন, যাতে সে বেকিকে বিষণ্ণতার জগৎ থেকে বের করে এনে এক নতুন জীবনের দিশা দেখাতে পারে। 1 বছর পর নিজের কাছের বান্ধবীকে সামনে দেখে বেকির মন কিছুটা হালকা হয়। হান্টার বেকিকে বোঝায়, যা ঘটার ঘটে গেছে তা আঁকড়ে ধরে না রেখে এবার অন্তত নিজের জীবনটা একটু উপভোগ করার চেষ্টা করো। এরপর হান্টার তার মোবাইলে একটি বিশাল টাওয়ারের ছবি দেখিয়ে বলে, এটা প্রায় 2000 ফুট উঁচু একটি টিভি টাওয়ার, যা এখান থেকে বহু দূরে এক বিশাল নির্জন মরুভূমিতে অবস্থিত। আর আমি কালকেই এই টাওয়ারের একদম চূড়ায় চড়তে যাচ্ছি, তাই তোমাকেও আমার সাথে চলতে হবে। প্রথমে বেকি এই প্রস্তাবে রাজি না হলেও হান্টারের বারবার অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। তারপর পরদিনই দুজনে মিলে এই বিপজ্জনক সফরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বেকি তার বাবা তাকে ফোন করেন, কিন্তু বেকি তার ফোন রিসিভ করে না। বহু কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর রাতে বিশ্রাম নেওয়ার জন্য দুজনে কাছের একটি হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। সেখানে কথাবার্তার ফাঁকে বেকি জানতে পারে যে হান্টার এখন একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছে, যাকে হাজার হাজার মানুষ ফলো করে। হান্টার মূলত তার ভক্তদের জন্য বিভিন্ন উঁচু ও রোমাঞ্চকর জায়গায় চড়ার চ্যালেঞ্জ ভিডিও বানায়। এবার তারা দুজন হোটেলের এক ওয়েট্রেসকে সেই টাওয়ারটি সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সেই ওয়েট্রেস জানায় যে টাওয়ারটি এখান থেকে বেশ দূরে হলেও অতিরিক্ত উঁচু হওয়ার কারণে এখান থেকে পরিষ্কার দেখা যায়। যখন তারা জানালার দিকে তাকায়, তখন দূর মরুভূমিতে জ্বলতে থাকা টাওয়ারের লাল সিগন্যাল লাইটটি দেখতে পায়। অনেক রাত হয়ে যাওয়ায় তারা হোটেলে যার যার ঘরে ঘুমিয়ে পড়ে। রাতে বেকি ড্যানকে দেখে এবং তাকে আই লাভ ইউ বলে। জবাবে ড্যানও তাকে 143 বলে, ঠিক যেভাবে সে সবসময় বলতো। এভাবে রাতে হোটেলে বিশ্রাম নেওয়ার পর পরদিন সকালে আবার তারা নিজেদের যাত্রা শুরু করে। কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর তারা সেই খোলা ও নির্জন মরুভূমিতে টাওয়ারের বেশ কাছাকাছি পৌঁছে যায়। সেখানে পৌঁছতেই তাদের চোখে পড়ে একটি বড় ওয়ার্নিং বোর্ড, যাতে পরিষ্কার লেখা রয়েছে এই টাওয়ারে চড়া অত্যন্ত বিপজ্জনক। কিন্তু তারা এই সতর্কবার্তা সম্বলিত বোর্ডটিকে সম্পূর্ণ উপেক্ষা করে পায়ে হেঁটে সামনে এগোতে থাকে। দৃশ্যপটে দেখা যায় এটি একটি খাঁ খাঁ করা নির্জন মরুভূমি এলাকা, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের নামগন্ধ নেই। কিছু দূর যাওয়ার পর তারা সামনে একটি মরা প্রাণী দেখতে পায়, যাকে শকুনরা খুব ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। হান্টার তড়িঘড়ি সেই মরা প্রাণীর ছবি তোলে এবং সাথে সাথে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করে দেয়। ছবি পোস্ট করতেই সেখানে ধুমসে লাইক আর কমেন্টের বন্যা বয়ে যায়। আরও কিছু দূর হাঁটার পর অবশেষে তারা সেই হাজার হাজার উঁচু বিশালাকার টাওয়ারটির ঠিক সামনে এসে দাঁড়ায়। টাওয়ারটি দেখে হান্টার তো দারুণ এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু টাওয়ারের জং ধরা জরাজীর্ণ অবস্থা দেখে বেকি আতঙ্কে শিউরে ওঠে এবং চড়ার পরিকল্পনা বাতিল করতে চায়। তখন হান্টার বেকিকে মানসিকভাবে সাহস যোগায় এবং দড়ির সাহায্যে নিজেকে তার সাথে বেঁধে ওপরের দিকে ওঠার জন্য রাজি করিয়ে নেয়। এরপর হান্টার টাওয়ারে চড়তে শুরু করে, কিন্তু নড়বড়ে সিঁড়ি দেখে বেকি ভয় পা বাড়াতে পারছিল না। হান্টার তাকে বারবার সাহস দিলে বেকিও সমস্ত মানসিক শক্তি একজোট করে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে। তারা যখন টাওয়ারে উঠছিল, টাওয়ারটি অত্যন্ত পুরনো ও জরাজীর্ণ হওয়ায় হাওয়াতেই জোর জোর দুলতে শুরু করে। ভয়ে বেকির গায়ের পশম দাঁড়িয়ে যায়। ঠিক তখনই একটি রড ধরে ওপরের দিকে ওঠার সময় অতিরিক্ত চাপের কারণে লোহার
লোহার সেই রডটি হঠাৎ ভেঙে নিচে খুলে পড়ে যায়। অল্পের জন্য প্রাণ বাঁচে বেকির। ভয়ে জমে গিয়ে বেকি সঙ্গে সঙ্গে নিচে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে বুঝে গিয়েছিল যে একটি রড যখন ভেঙেছে সামনের রডগুলো ভাঙতে সময় লাগবে না। তখন হান্টার তাকে আবার আশ্বস্ত করে, বলে যদি আর একটা রডও ভেঙে যায় আমরা দুজন সাথে সাথে নিচে নেমে আসব, প্রমিস। বাধ্য হয়ে না চাইতেও বেকি আবার ওপরের দিকে উঠতে শুরু করে, আর এভাবে ধীরে ধীরে চড়তে চড়তে তারা মাটি থেকে প্রায় 1800 ফুট উঁচুতে পৌঁছে যায়। যেখানে আতঙ্কের চোটে বেকি নিচের দিকে তাকাতেই পারছিল না, কারণ এত উঁচু থেকে নিচের জমিটাকে একটা পুতুলের মতো ছোট দেখাচ্ছিল, আর সাথে ওপরের হাওয়ার চাপও ছিল মারাত্মক তীব্র। কিন্তু হান্টারের এসবের কোনো তোয়াক্কাই ছিল না। সে তো নিজের মতো মাস্তিতে মোবাইলে ভিডিও রেকর্ড করে যাচ্ছিল। অনেকক্ষণ ধরে ওঠার পর তারা দুজন লোহার তৈরি একটা ছোট প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছে বেকি বেশ খুশি হয়, কারণ তার মনে হয়েছিল তারা বুঝি টাওয়ারের একদম চূড়ায় চলে এসেছে। কিন্তু তখনই ওপর থেকে হান্টারের আওয়াজ ভেসে আসে। সে বেকিকে বলে যে এখনও 200 ফুট বাকি আছে। কথাটা শুনেই বেকির মন একদম খারাপ হয়ে যায়, কারণ সামনের পথটুকু ছিল আরও বেশি ভয়ানক। নিচে অন্তত চারপাশ ঘিরে সেফটি রড লাগানো ছিল, কিন্তু ওপরের রাস্তাটা একটা লম্বা পাইপ বা পিলারের মতো, যার গায়ে কেবল একটা নড়বড়ে সিঁড়ি বসানো রয়েছে। বেকি আর ওপরের দিকে যেতে চাইছিল না, কিন্তু পরক্ষণেই ভাবে যখন এত দূর কষ্ট করে চড়েই এসেছি তখন আর সামান্য পথ বাকি রেখেই বা লাভ কি। যেমন তেমন করে সাহস জুগিয়ে বেকি আবার উঠতে শুরু করে। এ সময় তীব্র বাতাসের ঝাপটায় পুরো টাওয়ারটা মড় করে দুলছিল। দুর্ভাগ্যবশত এটাই যথেষ্ট ছিল না। ওপর থেকে হান্টার ইয়ার্কি মেরে সিঁড়িটা নাড়িয়ে বেকিকে ভয় দেখাতে শুরু করে, কিন্তু এই ফাজলিমো হান্টারের জন্য কাল হতে বসেছিল। সিঁড়ি ঝাঁকানোর কারণে সিঁড়ির একটি নাট বল্টু খুলে সোজা নিচে পড়ে যায়, যদিও তারা দুজনের কেউই এই বিপদের কথা খেয়াল করেনি। এবার বেকি সিঁড়ির সেই বিশেষ অংশটায় পা রাখা মাত্রই আটকে থাকা শেষ নাট বল্টুটিও খুলে নিচে পড়ে যায়। তার মানে সিঁড়িটি এখন কোনো সাপোর্ট ছাড়াই স্রেফ শূন্যে দাঁড়িয়ে আছে। এদিকে হান্টার সবার আগে টাওয়ারের একদম চূড়ায় পৌঁছে যায়, আর তার পরপরই বেকিও অবশেষে সহি সালামতে টাওয়ারের মাথায় পা রাখে। টাওয়ারের চূড়ায় পৌঁছে দুজনেই চরম আনন্দিত হয় এবং সেখান থেকে চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করতে থাকে। সেখানে দাঁড়িয়ে খোলা মরুভূমির বহু দূর পর্যন্ত একটাও মানুষের দেখা মিলছিল না, আর মাটি তাদের থেকে এতটাই নিচে ছিল যে তাদের নিচে রেখে আসা গাড়িটাকে একটা ছোট্ট বিন্দুর মতো লাগছিল। হান্টার তড়িঘড়ি নিজের ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করে, আর ড্রোন ক্যামেরা উড়িয়ে দুর্দান্ত কিছু ড্রোন শট নেয়। শুধু এতেই ক্ষান্ত না হয়ে হান্টার নিজের ফোনটা বেকির হাতে তুলে দিয়ে প্ল্যাটফর্মের কিনারা থেকে স্রেফ এক হাতে ঝুলে গিয়ে ভিডিও শট নেয়। ওপরে উঠে আসার পর হান্টার বেকিকেও একইভাবে ঝুলে ভিডিও করতে বলে, কিন্তু বেকি সাফ মানা করে দেয়। তখন হান্টার তাকে বুঝিয়ে বলে, তোমার কিচ্ছু হবে না, আমি তো তোমাকে আমার সাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছি। না চাইতেও বেকি হান্টারের কথায় রাজি হয় এবং প্ল্যাটফর্ম থেকে ঝুলে ভিডিও শট দেয়। এই বিপজ্জনক স্টান্টটি করার পর বেকির ভেতরেও এক অন্যরকম কনফিডেন্স চলে আসে, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে খুব শিগগিরই তাদের সাথে এমন ভয়াবহ কিছু ঘটতে চলেছে যার কথা ভাবলেও গায়ের লোম খাড়া হয়ে যায়। সবশেষে বেকি তার স্বামী ড্যানের চিতাভস্ম খোলা বাতাসে ছড়িয়ে দেয় এবং স্বামীর স্মৃতি মনে করে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। তবে এখানে দেখা যায় যে বেকির চেয়েও তার বান্ধবী হান্টার যেন বেশি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। হান্টারের চ্যালেঞ্জ পূরণ হয়ে গিয়েছিল, আর বেকিও তার স্বামীর চিতাভস্ম উড়িয়ে দিয়েছিল। তাই কাজ শেষ করে এবার তারা সাবধানে নিচে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দুজনে দড়ি দিয়ে একে অপরের সাথে নিজেদের শক্ত করে বেঁধে নেয়। তারপর বেকি আগে নিচে নামতে শুরু করে, কিন্তু বেকি যেমনই সেই নড়বড়ে সিঁড়িটার পা রাখতে যাবে, যেটির নাট বল্টু আগেই খুলে পড়ে গিয়েছিল, তার পায়ের চাপ লাগতেই সিঁড়িটি সশব্দে ভেঙে যায়। সিঁড়ির সাথে সাথে বেকিও সোজা নিচে পড়ে যেতে থাকে। তবে ভাগ্য ভালো ছিল যে বেকি আগেই হান্টারের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল, তাই সে দড়ির ভরসায় শূন্যে ঝুলতে থাকে। কিন্তু নিচে নামার একমাত্র সিঁড়িটি হুড়মুড় করে ভেঙে গিয়ে বহু দূরে নিচে মাটিতে আছড়ে পড়ে। এসব দেখে হান্টার আতঙ্কে শিউরে ওঠে। সে যেমন তেমন করে গায়ের সমস্ত শক্তি দিয়ে বেকিকে উপরের দিকে টেনে তোলে এবং টাওয়ারের মাথায় নিয়ে আসে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বেকি ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। সেখানে দেখা যায় যে নিচে পড়ে যাওয়ার সময় বেকির পায়ে মারাত্মক আঘাত লেগেছে এবং তা থেকে হরহর করে রক্ত বেরোচ্ছে। হান্টার দ্রুত বেকির ক্ষতের ওপর একটা কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেয়। এবার দুজনে যখন টাওয়ার থেকে নিচের দিকে তাকায়, তাদের মন একদম ভেঙে যায়, কারণ টাওয়ার থেকে নিচে নামার একমাত্র যে রাস্তাটা ছিল তা এখন আর নেই। তারা কিছুই বুঝে উঠতে পারছিল না যে কিভাবে তারা এই 2000 ফুট উঁচু মৃত্যুপুরী থেকে নিচে নামবে। তার উপর তাদের ব্যাকপ্যাকটি, যার ভেতরে সব খাবার আর জল রাখা ছিল, তাও নিচে থাকা ওই ছোট ডিশটার ওপর গিয়ে পড়েছে। তারা দুজনেই তড়িঘড়ি নিজেদের মোবাইল ফোন বের করে সাহায্যের জন্য কল করার চেষ্টা করে, কিন্তু এত উঁচুতে মোবাইলে কোনো নেটওয়ার্ক বা সিগন্যালই আসছিল না। তা দেখে দুজন চরম দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তাদের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে তারা এখন এখানে পুরোপুরি আটকা পড়ে গেছে। তবে হান্টার বেকিকে সান্ত্বনা দিয়ে বোঝায়,
ভেঙে পড়ো না বেকি, খুব শিগগিরই আমাদের কাছে সাহায্য চলে আসবে। কারণ এত উঁচু থেকে যখন বিশাল সিঁড়িটা নিচে পড়ল তখন বিকট শব্দে নিশ্চয়ই আশেপাশের কেউ না কেউ শুনতে পেয়েছে, তাই খুব তাড়াতাড়ি কেউ না কেউ আমাদের বাঁচাতে ঠিক চলে আসবে। কথাটা শুনে বেকির মন কিছুটা শান্ত হয়, কিন্তু তারা কেউই জানত না যে টাওয়ারে তারা আটকে আছে তার আশেপাশে বহু মাইল পর্যন্ত কোনো লোকালয় বা মানুষের বসবাস নেই। এমন সময় টাওয়ারে লাগানো একটি ছোট জরুরি বাক্সের ভেতর তারা একটা দূরবীন বা বাইনকিউলার্স আর একটা ফ্লেয়ার গান খুঁজে পায়। এটা পেয়ে তাদের মনে এখান থেকে উদ্ধার পাওয়ার সামান্য আশার আলো জ্বলে ওঠে। সাহায্যের আশায় তারা বহু ঘন্টা ধরে সেখানে বসে থাকে, কিন্তু কোনো মানুষ বা সাহায্য তাদের কাছে পৌঁছয়নি। এতে বেকি বুঝে যায় যে সিঁড়ি ভেঙে পড়ার আওয়াজ কেউ শোনেনি, আর তারা দুজন এখন এখানে না খেয়ে দে তিলে তিলে মারা যেতে চলেছে। মোবাইল ঘাটার সময় হান্টারের হঠাৎ মনে পড়ে যায় যে নিচে যখন সে মরা পশুটার ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল তখন লাইক আর কমেন্ট এসেছিল, তার মানে টাওয়ারের নিচের অংশে অন্তত সিগন্যাল কাজ করছে। বিষয়টি মাথায় আসতেই হান্টারের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে মোবাইলে একটা হেল্প মেসেজ টাইপ করে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার জন্য সেট করে দেয়। তারপর মোবাইলটাকে দড়িতে বেঁধে নিচের দিকে ঝুলিয়ে দেয়, যাতে নিচে গিয়ে মেসেজটা সেন্ড হতে পারে। কিন্তু তাদের কাছে থাকা দড়িটা মাত্র 15 ফুটের হওয়ায় মোবাইলটা অত নিচে পৌঁছয় না যাতে সিগন্যাল পায়। হান্টার নিজে প্ল্যাটফর্ম থেকে নিচে ঝুলে মোবাইলটাকে আরও নিচে নামানোর ট্রাই করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। হান্টার হতাশ হয়ে মোবাইলটা ওপরে টেনে তুলে মুখ ভার করে বসে পড়ে। তবে ঠিক তখনই তার মাথায় আরেকটা আইডিয়া আসে। সে বেকিকে বলে, নিচে মাটির কাছাকাছি তো সিগন্যাল পাচ্ছিল, তাই আমি যদি এখন মোবাইলটা ওপর থেকে নিচে ফেলে দিই তবে মোবাইলটা মাটিতে আছড়ে পড়ার আগের মুহূর্তে হলেও আমাদের মেসেজটা আপলোড হয়ে যাবে, আর সোশ্যাল মিডিয়ায় ওটা পোস্ট হলেই খুব দ্রুত আমাদের জন্য সাহায্য চলে আসবে। হান্টার তড়িঘড়ি তার একটা জুতো খুলে সেটার ভেতরে নিজের মোবাইল ফোনটা রেখে দেয়, আর ফোনটা যাতে নিচে মাটির সাথে আছড়ে পড়ে ভেঙে না যায় সেজন্য জুতোর ওপর নিজের মোজাও পেঁচিয়ে দেয়। এরপর হান্টার জুতোটা ওপরের টাওয়ার থেকে সজোরে নিচে ছুঁড়ে ফেলে। ফোন তো নিচে চলে গেল, কিন্তু দূরবীন দিয়ে এত ওপর থেকে কিছুই দেখা যাচ্ছিল না যে ফোনটা অক্ষত আছে নাকি ভেঙে গুড়িয়ে গেছে। ঠিক তখনই দূরবীন দিয়ে টাওয়ারের নিচে একটা মানুষকে দেখতে পায় হান্টার, যে ফোনে কারো সাথে কথা বলছিল। নিচে একটা মানুষ দেখা মাত্রই তারা দুজনে প্রচণ্ড জোরে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে এবং টাওয়ারের গায়ে ধাতব আঘাত করতে থাকে, যাতে সেই শব্দের আওয়াজ নিচে থাকা লোকটির কানে পৌঁছায়। কিন্তু এত উপর থেকে নিচে সেই আওয়াজ পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। তখন লোকটার দৃষ্টি আকর্ষণ করতে বেকি নিজের জুতোটা উপর থেকে নিচে ছুঁড়ে মারে। লোকটা ফোনে কথা বলতে ব্যস্ত থাকলেও জুতোটা পড়ার শব্দ শুনতে পায়। সে পেছনে ঘুরে জুতোটা কুড়িয়েও নেয়, কিন্তু সে ভাবে হয়তো জুতোটা আগে থেকেই এখানে পড়েছিল, তাই সে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে যেতে শুরু করে। এভাবে লোকটিকে চলে যেতে দেখে বেকি তড়িঘড়ি ফ্লেয়ার গান চালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু হান্টার তাকে আটকে দিয়ে বোঝায় এখন চড়া রোদের মধ্যে ফ্লেয়ারের লাল আলো সেই লোকটা দেখতে পাবে না, তাই এখন ফ্লেয়ার চালিয়ে আলো নষ্ট করো না, অন্ধকার নামলেই আমরা ফ্লেয়ার দিয়ে ওই লোকটাকে সাহায্যের সংকেত দেব। তখন বেকি আকুল হয়ে বলে, কিন্তু লোকটা তো এখান থেকে চলে যাচ্ছে, ও যদি চলেই যায় তবে রাতে ফ্লেয়ার জ্বালিয়ে আমাদের কি লাভ হবে? তখন হান্টার দূরবীন দিয়ে দূরে একটি গাড়ি দেখতে পায়, যেখানে আরও একজন লোক ছিল। তা দেখে হান্টার বুঝতে পারে যে এরা দুজন এখানে ক্যাম্পিং করতে এসেছে, তাই পুরো রাত এরা এখানেই থাকবে। হান্টার বেকিকেও বিষয়টি বুঝিয়ে শান্ত করে। অবশেষে রাত নামতেই বেকি ফ্লেয়ার গানটি চালিয়ে দেয়। ফ্লেয়ার থেকে তীব্র লাল আলো ছড়াতে শুরু করে এবং বেকি নিজের মোবাইলে টর্চ জ্বালিয়ে ঘোরাতে থাকে। তখন নিচে গাড়ির কাছে থাকা লোক দুটো ওপরে টাওয়ারে আটকে থাকা মেয়ে দুটিকে দেখতে পেয়ে যায়, আর মেয়ে দুজনও বুঝে যায় যে নিচের লোকগুলো তাদের দেখতে পেয়েছে। তারা আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করতে শুরু করে, ভাবতে থাকে যে এবার সত্যি সত্যিই তাদের কাছে সাহায্য চলে আসবে। অন্যদিকে নিচের লোক দুজন নিজেদের গাড়ি স্টার্ট দিয়ে সোজা বেকি ও হান্টারের রেখে আসা গাড়িটার কাছে যায়, কিন্তু সাহায্য করার তো দূরের কথা, তারা উল্টো গাড়িটার জানালার কাঁচ ভেঙে ফেলে এবং তাদের গাড়িটা চুরি করে চম্পট দেয়। এই দৃশ্য দেখে ওপরে থাকা মেয়ে দুজন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ তাদের বাঁচার শেষ আশাটুকুও এখন ধূলিসাৎ হয়ে গেছে। হতাশায় তারা চুপচাপ বসে পড়ে। কিছুক্ষণ পর অন্ধকার আরও গাঢ় হলে টাওয়ারের চূড়ায় থাকা লাল সিগন্যাল লাইটটি জ্বলে ওঠে। সারা দিনের ক্লান্তি আর মানসিক চাপে তাদের দু চোখের পাতা জুড়ে ঘুম আসছিল, কিন্তু সেখানে ঘুমানোর বিন্দুমাত্র জায়গা ছিল না। প্ল্যাটফর্মটি ছিল অত্যন্ত ছোট, আর চারপাশ থেকে তীব্র বাতাস বইছিল, তাই ওপর থেকে যাতে গড়িয়ে নিচে না পড়ে যায় সেজন্য তারা দুজনেই দড়ি দিয়ে নিজেদের টাওয়ারের পিলারের সাথে বেঁধে নেয়। ঠিক তখনই বেকির চোখ পড়ে হান্টারের পায়ে আঁকা একটা ট্যাটুর ওপর, যেখানে লেখা ছিল 143। তা দেখে বেকির মনে খটকা লাগে, কারণ বেকি যখনই তার স্ত্রী ড্যানকে আই লাভ ইউ বলতো, ড্যান জবাবে তাকে 143 বলতো। বেকি সন্দেহতীতভাবে হান্টারকে এই ট্যাটুটি সম্পর্কে জিজ্ঞাসা করে।
প্রথমে হান্টার বিষয়টি এড়িয়ে যাওয়ার আর এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু বেকি বারবার তাকে চাপ দিতে। তখন হান্টার বাধ্য হয়ে বেকিকে সমস্ত সত্যিটা বলে দেয় যে তার স্বামীর সাথে তার একটি গোপন সম্পর্ক, অ্যাফেয়ার চলছিল। আর এর শুরুটা সে নিজে করেনি, বরং বেকির স্বামী তাকে প্রথম প্রপোজ করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে যখন হান্টারের নিজের ভুল বুঝতে পারল যে সে তার সবচেয়ে কাছের বান্ধবীকে ধোঁকা দিচ্ছে, তখন অনুশোচনায় সে ড্যানের মৃত্যুর পর 1 বছর ধরে বেকির সাথে দেখা করতে সাহস পায়নি। এসব কথা শুনে বেকি চরম মানসিক কষ্টে ভেঙে পড়ে আর কাঁদতে শুরু করে, কারণ যে ছেলের ভালোবাসাকে সে গত 1 বছর ধরে মন থেকে মুছে ফেলতে পারছিল না, সেই ড্যান আসলে তাকেই পেছন থেকে ধোঁকা দিচ্ছিল। অথচ বেকির বাবা তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই ছেলেটা তার জন্য সঠিক নয়, কিন্তু বেকি একটি প্রতারক ছেলের জন্য মদে ডুবে নিজের জীবনটা ধ্বংস করছিল। এসব ভেবে সে ডুকরে কেঁদে ওঠে, কিন্তু এখন আর কেঁদে কোনো লাভ ছিল না, কারণ বেকি এখন যে প্রাণঘাতী পরিস্থিতিতে আটকে আছে সেখান থেকে যে কোনো মূল্যে বেঁচে ফেরাটাই সবচেয়ে জরুরি। দেখতে দেখতে সেখানে তাদের আটকে থাকার পুরো 24 ঘন্টা পার হয়ে যায় এবং নতুন সকাল শুরু হয়। একটানা 24 ঘন্টা না খেয়ে দিয়ে থাকার পর তাদের শারীরিক অবস্থা চরম আশঙ্কাজনক হয়ে ওঠে। তখন বেকি হান্টারকে বলে, আমরা যদি না খেয়ে দিয়ে এভাবে হাত গুটিয়ে বসে থাকি, তবে খুব শীঘ্রই না খেতে পেয়ে আর তৃষ্ণায় আমরা দুজন এখানে তিলে তিলে মারা যাব। তাই আমাদের এখনই কোনো একটা ব্যবস্থা করতে হবে। তখন হান্টার সিদ্ধান্ত নেয় যে সে যে কোনোভাবে ওপর থেকে নিচে নেমে তাদের পড়ে যাওয়া ব্যাগটা নিয়ে আসবে, যেটির ভেতরে খাবার, জল এবং ড্রোন ক্যামেরা রাখা ছিল। সিদ্ধান্ত অনুযায়ী সে দড়িটি টাওয়ারের সাথে শক্ত করে বেঁধে ঝুলতে ঝুলতে নিচের দিকে নেমে যায়, কিন্তু নিচে পৌঁছানোর পর দড়ির দৈর্ঘ্য কম থাকায় তার হাত ব্যাগ পর্যন্ত পৌঁছাচ্ছিল না। বাধ্য হয়ে আর কোনো উপায় না পেয়ে সে সরাসরি নিচে থাকা স্যাটেলাইট ডিশটির ওপর ঝাঁপ দেয়। সেখানে পৌঁছেই সে প্রথমে ব্যাগ থেকে জলের বোতল বের করে পেট পুড়ে জল খেয়ে নিজের তৃষ্ণা মেটায়, কিন্তু এখন সে সেখানে আরও মারাত্মকভাবে আটকে পড়েছিল, কারণ সে জানত না যে এই ডিশ থেকে সে কিভাবে আবার ওপরের দিকে ফিরে যাবে। কিছুক্ষণ চিন্তা করার পর হান্টার একটি সেলফি স্টিকের সাহায্যে ওপর থেকে ঝুলে থাকা দড়িটিকে ধরে ফেলে। তারপর সে ব্যাগটিকে দড়ির সাথে পেঁচিয়ে শক্ত করে আটকে দেয় আর নিজে এক লাফে ব্যাগের ওপর ভর দিয়ে ঝুলে পড়ে। ওপর থেকে বেকি নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে হান্টারকে টেনে ওপরে তোলার চেষ্টা করতে থাকে, আর সাথে হান্টারও দড়ির ভরসায় ধীরে ধীরে ওপরের দিকে উঠতে শুরু করে। কিন্তু হান্টার যখনই ওপরে থাকা সেই লোহার প্ল্যাটফর্মের কাছাকাছি পৌঁছাতে যাবে, তখনই অতিরিক্ত ক্লান্তির কারণে দড়ি থেকে তার হাত পিছলে যায় এবং সে হুড়মুড় করে নিচের দিকে পড়তে থাকে। তা দেখে বেকির বুকের ভেতর যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে যায়। কিন্তু যখন সে নিচে তাকায়, দেখে হান্টার ব্যাগটিকে আঁকড়ে ধরে নিচে ঝুলছে। তা দেখে বেকি স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কোনো মতে সমস্ত শক্তি দিয়ে টান মেরে হান্টারকে প্ল্যাটফর্মের ওপর তুলে আনতে সক্ষম হয়। অবশেষে তারা ব্যাগটি ফেরত পেয়ে যায়। তাই বেকি প্রথমে প্রচুর জল খেয়ে নিজের তৃষ্ণা মেটায়, তারপর ব্যাগ থেকে ড্রোন ক্যামেরাটি বের করে একটি কাগজে হেল্প মেসেজ লেখে এবং কাগজটি ড্রোনের সাথে শক্ত করে আটকে দেয়। তাদের প্ল্যান ছিল যে এই সাহায্যের বার্তাটি তারা কয়েক কিলোমিটার দূরে থাকা সেই হোটেলটিতে পাঠাবে যেখানে তারা এই টাওয়ারে চড়ার আগে রাতে থেকেছিল। তারা ড্রোনটিকে বাতাসে উড়িয়ে দেয়। ড্রোনটিকে হোটেলের দিকে উড়ে যেতে দেখে দুজনেই খুব খুশি হয়, কিন্তু কিছু দূর যেতেই ড্রোনের চার্জ কমতে শুরু করে এবং ব্যাটারি লো ওয়ার্নিং দেখায়। তারা দুজনেই মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে এই ড্রোন দিয়ে হোটেল পর্যন্ত মেসেজ পাঠানো সম্ভব নয়। তাই তারা দ্রুত ড্রোনটিকে আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে নিয়ে আসে। এবার তারা গভীর চিন্তায় পড়ে যায় যে এই ড্রোনটিকে চার্জ দেওয়া কিভাবে যাবে। ঠিক তখনই তাদের নজর পড়ে টাওয়ারের একদম উঁচুতে জ্বলতে থাকা লাল সিগন্যাল লাইটটির ওপর। সেখান থেকে ড্রোনটিকে চার্জ দেওয়া সম্ভব ছিল, কিন্তু টাওয়ারের সেই চূড়ায় পৌঁছানো ছিল চরম ঝুঁকি এবং বিপদের কাজ। তবে বেকি বুঝে যায় যে এখানে হাত গুটিয়ে বসে থাকলেও তিলে তিলে তাদের মৃত্যুই হবে। সিদ্ধান্ত নেওয়ার পর বেকি লোহার পোলটিকে শক্ত করে আঁকড়ে ধরে ওপরের দিকে উঠতে শুরু করে। বহু কসরত আর লড়াইয়ের পর অবশেষে সে টাওয়ারের একদম উঁচুতে পৌঁছাতে সক্ষম হয়। সেখানে গিয়ে একটি কাপড়ের সাহায্যে লাইটটিকে শক্ত করে ধরে খুলে ফেলে এবং ড্রোন চার্জ দেওয়ার জন্য সকেটে চার্জারটি বসায়। কিন্তু সমস্যা হলো প্লাগটি সকেটে বেশ লুজ হচ্ছিল, কানেকশন পাচ্ছিল না। তখন বেকি উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে দ্রুত তার স্বামীর দেওয়া আংটিটি আঙুল থেকে খুলে সকেটের ভেতরে গুজে দেয় এবং তার ওপর চার্জারটি ফিট করে দেয়। সাথে সাথে ড্রোনটিতে চার্জ হতে শুরু করে। এখানে বেকিকে এক হাতে লোহার পোলটি শক্ত করে ধরে নিজের ভারসাম্য সামলাতে হচ্ছিল, আর অন্য হাতে ড্রোনের প্লাগটি চেপে ধরে রাখতে হচ্ছিল। এই পরিস্থিতিতে ওপরের পোল থেকে ঝুলে থাকা বেকি চরম ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সে নিচে ফিরে আসতে পারবে না,
কারণ হোটেল পর্যন্ত তাদের সাহায্যের বার্তা পাঠাতে হলে ড্রোনটিকে যে কোনো মূল্যে ফুল চার্জ করতেই হবে। অনেকক্ষণ ধরে শূন্যে ঝুলে থাকার কারণে ধীরে ধীরে তার হাত অবশ হয়ে আসতে শুরু করে। বেকি কোনো মতে দাঁতে দাঁত চেপে নিজেকে ধরে রাখে, কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর করতে হঠাৎ এক নতুন বিপদ এসে হাজির হয়। একটি বিশাল শকুন সেখানে উড়ে এসে বেকির ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করতে শুরু করে। শকুনের আক্রমণে বেকির হাত থেকে ব্যাকপ্যাকটি ছুটে নিচে পড়ে যায়, কিন্তু সে কোনো মতে নিজেকে সামলে ওপরে টিকিয়ে রাখে। শকুনটি সেখানে থামে না, সে বারবার বেকির ওপর ঠোকর মারতে থাকে। বেকি যেমন তেমন করে লড়াই করে শকুনটিকে নিজের থেকে দূরে তাড়িয়ে দেয়। অবশেষে কিছুক্ষণের মধ্যেই ড্রোনটি পুরোপুরি চার্জ হয়ে যায়। তা দেখে বেকি দ্রুত নিচে নেমে আসে। নিচে নেমেই বেকি তড়িঘুনে হেল্প বার্তাটি ড্রোনের সাথে ভালো করে আঠা দিয়ে আটকে দেয় এবং ড্রোনটিকে আবার বাতাসে উড়িয়ে দেয়। ড্রোনটি ধীরে ধীরে দূর হোটেলের দিকে এগোতে থাকে। মোবাইলের স্ক্রিনে ড্রোনের ক্যামেরা থেকে পুরো দৃশ্যটি দেখে তারা দুজনেই ভীষণ আনন্দিত হতে থাকে, কারণ তাদের মনে হচ্ছিল যে এবার বুঝি সত্যি সত্যি তারা উদ্ধার পেয়ে যাবে। কিন্তু ঠিক যখন ড্রোনটি হোটেলের খুব কাছাকাছি রাস্তা অতিক্রম করছিল, ঠিক তখনই ওপর থেকে আসা একটি বিশাল ট্রাক এসে ড্রোনটির গায়ে সজোরে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যে ড্রোনটিকে ভেঙে গুঁড়িয়ে দেয়। ড্রোনটি ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথেই তাদের মোবাইলের স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায়। এই দৃশ্য দেখে তারা দুজনেই মানসিকভাবে চুরমার হয়ে যায়, কারণ তাদের প্রাণ বাঁচানোর শেষ আশাটুকুও চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল। তারা বুঝতে পেরে যায় যে এখন আর কেউ তাদের সাহায্য করতে পারবে না। হতাশ ও দিশেহারা হয়ে তারা সেখানে বসে পড়ে এবং দেখতে দেখতেই আকাশে অন্ধকার নেমে আসে। এবার বেকি সিদ্ধান্ত নেয় যে সে নিজের মোবাইলটাও জুতোর ভেতরে ভরে নিচে ছুঁড়ে নড়বে, যাতে অন্তত এবার তাদের সাহায্যের বার্তা পৌঁছায়। তাই সে হান্টারকে বলে, তুমি তোমার অন্য জুতোটাও আমাকে দাও, যাতে আমি আমার ফোনটা সেটার ভেতর পুরে নিচে ফেলতে পারি। তখন হান্টার শান্ত গলায় বলে, তুমি আমার জুতোটা পাবে না। এক কথা শুনে বেকি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন পাবো না? জবাবে হান্টার বলে, কারণ আমার জুতোটা তো নিচে স্যাটেলাইট ডিশের ওপর পড়ে রয়েছে। এ কথা বলার সাথে সাথেই হান্টার যেন শূন্যে মিলিয়ে যায়, আর বেকি এক বিরাট ধাক্কা খায়। প্রকৃতপক্ষে হান্টার যখন ব্যাগ নেওয়ার জন্য নিচে ডিশের ওপর নেমেছিল, আর বেকি যখন দড়ি দিয়ে ব্যাকপ্যাক সহ হান্টারকে ওপরে টেনে তুলছিল, তখন হাত পিছলে হান্টার ব্যাগটা ধরে রাখতে পারেনি। সে সজোরে নিচে ডিশের ওপর আছাড়ে পড়ে ঘটনাস্থলেই মারা গিয়েছিল। এতদিন চরম অনাহার, ডিহাইড্রেশন আর মানসিক আঘাতে বেকি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কারণে বিভ্রমের শিকার হচ্ছিল। হান্টার আসলে তার পাশে এতদিন উপস্থিতি ছিল না। বেকি হান্টারের মৃতদেহের বদলে কেবল ব্যাগটাকে প্ল্যাটফর্মে টেনে তুলেছিল, আর সেই বিভীষিকাময় নির্জনতায় একা থাকার আতঙ্কে সে মনে মনে হান্টারকে তার পাশে কল্পনায় ভাসিয়ে রেখেছিল। এতক্ষণ সে একাই এই মৃত্যুপুরীতে লড়াই করছিল। এবার যখন বেকি প্ল্যাটফর্ম থেকে নিচে ডিশটির দিকে তাকায়, সেখানে পরিষ্কার দেখতে পায় হান্টারের রক্তে ভেজা নিথর দেহটা পড়ে আছে। দৃশ্যটা দেখে বেকি ফুঁপিয়ে কেঁদে ওঠে, কারণ এই ভয়াল পরিস্থিতিতে সে এখন সম্পূর্ণ নিঃসঙ্গ, একা। তার ওপর খাবার বা জল বলতে আর কিছুই অবশিষ্ট নেই, যার ফলে বেকি আধমরা অবস্থায় প্ল্যাটফর্মে ঢলে পড়ে। রাতে নিজের মোবাইলে বেকি তার বাবার উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা লেখে, যেখানে সে বাবার কাছে ক্ষমা চেয়ে লেখে, বাবা তুমি ঠিকই ছিলে আর আমি ভুল ছিলাম। আমি তোমার কথা শুনিনি। আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, আমি তোমার কোলে ফিরে যেতে চাই। এ কথা লিখে সে ঘুমানোর প্রস্তুতি নেয়, কিন্তু ঘুমানোর আগে সে নিজেকে টাওয়ারের পিলারের সাথে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নেয়, যাতে ঘুমে গড়িয়ে নিচে পড়ে না যায়। কিন্তু বিপর্যয় সেখানেই থামেনি। হঠাৎ আবহাওয়া প্রচণ্ড খারাপ হয়ে যায়। তীব্র ঝড়ো হাওয়ার সাথে বিকট শব্দে বাজ পড়তে শুরু করে। ভয়ে বেকি পুরো রাত চোখের পাতা এক করতে পারেনি, কারণ সে জানত একটি বাজও যদি এই মেটাল টাওয়ারে এসে পড়ে তবে তার শরীর মুহূর্তেই ভস্ম হয়ে যাবে। অন্যদিকে বেকির বাবা নিজের মেয়ের কোনো খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। মেয়েটা হঠাৎ কোথায় হারিয়ে গেল তিনি কিছুই বুঝতে পারছিলেন না। পরদিন সকালে দেখা যায় বেকি নিস্তেজ হয়ে পড়ে আছে, তার শরীরে প্রাণের কোনো স্পন্দন নেই। ঠিক তখনই একটি বিশালাকার শকুন উড়ে এসে বেকির পায়ে থাকা ক্ষত থেকে মাংস ছিনে খেতে শুরু করে। শকুনটা কামড়ানো সত্ত্বেও বেকির শরীর একটুও নড়ে ওঠে না। শকুনটি বেকিকে মৃত মনে করে আরও ডেয়ারিং হয়ে খেতে শুরু করে। ঠিক তখনই বেকি চটজলদি এক ঝটকায় শকুনটার গলা চেপে ধরে। প্রকৃতপক্ষে বেকি মরে যাওয়ার নাটক করছিল, যাতে শকুনটাকে কায়দা করে ধরে নিজের অনাহার আর তৃষ্ণা মেটাতে পারে। বেকি একটি লোহার রড দিয়ে শকুনটার মাথায় বারবার আঘাত করে সেটিকে মেরে ফেলে, আর তারপর কাঁচা শকুনের মাংস খেয়ে নিজের খিদে মেটায়। শকুনের মাংস খাওয়ার পর বেকির শরীরে সামান্য শক্তির সঞ্চার হয়, আর সেই অবশিষ্ট শক্তিকে কাজে লাগিয়ে বেকি দড়িতে ঝুলে নিচে ডিশের ওপর নেমে আসে। সেখানে পৌঁছে বান্ধবীর নিথর দেহ দেখে বেকির চোখে জল ভেসে আসে। সে নিজের মোবাইলে আবার বাবার জন্য হেল্প মেসেজ টাইপ করে ফোনটি হান্টারের অন্য জুতোটার ভেতর পুরে দেয়। তবে এবার সে শুধু জুতোটা নিচে ছুঁড়ে মারেনি, কারণ সে জানত এইভাবে মোবাইলটা ভেঙে যাবে। বরং এবার সে জুতোটা হান্টারের পেটের খাঁজে, যেখান থেকে শকুনরা মাংস খেয়ে গর্ত করে ফেলেছিল, শক্ত করে পুড়ে দেয়।
তারপর বেকি হান্টারের মৃতদেহটাকে ধাক্কা দিয়ে টাওয়ারের ডিশ থেকে নিচে ফেলে দেয়। হান্টারের দেহটি দ্রুত গতিতে নিচে মাটিতে গিয়ে আছড়ে পড়ে। মোবাইল নিচে মাটির সিগন্যাল পেতেই বেকির মেসেজটি সোজা তার বাবার ফোনে পৌঁছে যায়। মেসেজ পাওয়া মাত্রই বেকির বাবা দ্রুত পুলিশ আর রেস্কিউ টিমকে টাওয়ারের লোকেশনে পাঠান এবং নিজেও তড়িঘড়ি সেদিকে রওনা হন। তিনি যখন সেই টাওয়ারের কাছে পৌঁছান, দেখেন পুলিশ একটি মেয়ের বডি কভার দিয়ে ঢাকছে। দৃশ্যটা দেখে বেকির বাবা হাউমাউ করে কেঁদে ওঠেন। তার মনে হয়েছিল বেকি আর বেঁচে নেই। কিন্তু ঠিক তখনই বেকি দূর থেকে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। নিজের মেয়েকে জীবিত আর অক্ষত দেখে বাবাও খুশিতে আত্মহারা হয়ে যান। আর এরই সাথে শেষ হয় এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ের গল্প।